আহ, আপনি দেখুন আমাদের যেসব সেরা সন্তানরা আমাদের মাটিতে আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন তার যদি আপনি লিস্ট করেন, আমি মনে করি 10 জনের যদি লিস্ট করেন সেখানে আপনাকে প্রেসিডেন্ট জিয়ার নাম রাখতে হবে। আমি এখানে কেউকে একজন আরেকজনের কম্পিটিটর মনে করি না। রাষ্ট্রপতি জিয়া নিয়ে যদি আপনি আলোচনা করতে দেন তাহলে এটা বলা যায় যে আপনি কয়েকদিন আলোচনা করতে পারবেন। রাষ্ট্রপতি জিয়া কি ছিলেন এই প্রজন্ম সেটা জানে না। আমরা এক ব্যক্তির প্রচারণা করতে করতে আমরা আমাদের ফাউন্ডিং ফাদার যারা ছিলেন 1947 সাল থেকে আমরা সবাইকে ভুলে গেছি, ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রধানতম যে তিন নেতা, আমি সবসময় বলবো, সেই একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সরওয়ার্দী। তারপরে আপনি শেখ মুজিবুর রহমান আসছে, আমরা ওনাকেও 72 পর্যন্ত উনি আমাদের নেতা ছিলেন। এরপরে স্বাধীনতা যুদ্ধ 7ই নভেম্বর 75 এবং 81 সালের 30শে মে বাংলাদেশের অন্যতম একটা ট্র্যাজিক ডে। দেখেন সমস্ত মিডিয়া কিন্তু চুপ, সামান্য হয়তো কই লিখলো না লিখলে নেই, বা বিএনপির রাষ্ট্রপতি জিয়ার কবর জিয়ারত করতে গেছি, এটা চাইলে বৈনজ্ঞজনক, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক যে আমাদের এই প্রজন্মকে জিয়াকে জানতে দিচ্ছে না, মৌলানা ভাসানীকে জানতে দিচ্ছে না, সরওয়ার্দীকে জানতে দিচ্ছে না, ফজলুল হককে জানতে দিচ্ছে না। খুবই লজ্জা। আমি জিয়াউর রহমানকে কিভাবে স্মরণ করব? আপনি জিয়াউর রহমানকে আপনি বলতে পারেন 71-এর 25-26 মার্চ রাতে উই রিভল্ট বলে যে উনি জীবন বাজি রাখলেন, এটার জন্য আপনি স্মরণ করতে পারেন। 27শে মার্চ অথবা 26শে মার্চ, যেদিনই বলি I Major Jia as the head of the provincial government of Bangladesh declared the independence of Bangladesh, এবং পরবর্তীতে উনি শেখ মুজিবুর রহমানের নাম এই ভাষণ দিয়েছে, এটার জন্য আপনি স্মরণ করতে পারেন। আপনি উইলিয়াম বি মাইলামের মতে 1975-এর 7ই নভেম্বর যদি জিয়াউর রহমান সাহেব মারা যেতেন, হত্যাকাণ্ডের শিকার হতেন, তাহলে বাংলাদেশ লাইবেরিয়া অথবা আফগানিস্তান হতো, মানে একটা ফেইল কান্ট্রি হতো। তাহলে 75-এর 7ই নভেম্বর যে দেশটাকে উনি উদ্ধার করলেন, সেই জন্য আপনি স্মরণ করতে পারেন। আপনি তাকে স্মরণ করতে পারেন খাদ্যে দ্বিগুণ আপনার করার জন্য উইদিন 3 ইয়ার্স। শুধু তাই না, আমাদের দেশের যেটা এখন মূল যে অর্থনৈতিক শক্তি গার্মেন্টস, আমি আসছি সেটা, ইউ আর রাইট। আপনি যদি আজকে যদি এই যে ফরেন কারেন্সি আর্নিং এর যে দুইটা প্রধান খাত, গার্মেন্টস এবং রেমিটেন্স, বিদেশে পাঠানো, সেটার জন্য আপনি স্মরণ করতে পারেন। আপনি উনাকে স্বাধীনতা দিবস বা 21শে পুরস্কার প্রণয়নের জন্য আপনি স্মরণ করতে পারেন। গুড গভর্নেন্স কাকে বলে? আপনি তো আমরা একই বয়সী, আমরা দেখছি গুড গভর্নেন্স কাকে বলে। আমি আরেকটা কথা বলবো, সবাই 91 সালে বাংলাদেশে ভালো নির্বাচনের কথা বলে, আপনার নিশ্চয়ই স্মরণ আছে। 79 সালে আমাদের কথা বাদ দেন, আমি নিউজ উইক পত্রিকায় দেখছি যে 79 সালের যে সাধারণ নির্বাচন ছিল, এইটা ওনারা বলছেন ইট ওয়াজ ভেরি নাইস ইলেকশন। মানে আমরা কিন্তু এটা বলি না যে এটা ভালো নির্বাচন ছিল। আচ্ছা, আপনি ওইটার জন্য ওনাকে স্মরণ করতে পারেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্মরণ করতে পারেন, কিন্তু আমি ওনাকে সবচেয়ে বেশি স্মরণ করব আপনার জাতির একটা ভ্রান্ত বাঙালি জাতীয়তাবাদী পরিচয় দিয়ে যে শেখ মুজিবুর রহমান যে ভ্রান্ত ধারণা এস্টাবলিশ করছিলেন, সেখান থেকে বের করে আপনার জাতির যে পরিচয় নির্ধারণ করলেন। আপনি দেখেন আরব ওয়ার্ল্ডে অন্তত প্রায় 20টা দেশ, ওরা কিন্তু কেউ আরব না, তারা কেউ সৌদি, কেউ কাতারি, কেউ আমিরাতি, কেউ সিরিয়ান, কেউ জর্ডানি। একইভাবে আপনার ভৌগোলিক, আপনার আঞ্চলিক ভৌগোলিক ডেমোগ্রাফি যেটা, এর বাইরে তো আপনি কোনো জাতীয়তাবাদ বা জাতীয়তা আপনি নির্ধারণ করতে পারেন না। তো সেই হিসাবে আমি সবচেয়ে বেশি স্মরণ করবো জিয়াউর রহমান সাহেবকে, প্রেসিডেন্ট জিয়াকে, ফর ইন্টিগ্রেটিং আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি। উনি আমাদের ন্যাশনাল আইডেন্টিটিটাকে নির্ধারণ করে আমি মনে করি বাংলাদেশকে
একটা মানে আপনি বলছেন যে জাতীয়তা যেটা মানে বাংলাদেশি এই যে উনার যে আপনার চিন্তা ভাবনা। তবে আজকে আমি একটু ডিফারেন্ট আলোচনা করতে চাই টিটু ভাই। আমার কাছে দুইটা বই আছে জিয়াউর রহমানের উপর, একটা বাংলা একটা ইংরেজি। এই দুইটা বই অনেকে লিখেছেন। একটা যেটা রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, একটু যদি আমার দর্শকরা দেখেন, এইটার এডিটর হচ্ছেন শফিক রেহমান, বিখ্যাত সাংবাদিক, লাল গোলাপ খ্যাত বা জায়দিন খ্যাত। এখানে অনেকে লিখেছেন, প্রফেসর মাহজুদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান, মাহমুদুর রহমান সাহেবের লেখা, জেনারেল ইমামুজ্জামানের লেখা, সিরাজুর রহমানের লেখা। সৌভাগ্যবশত আমার একটা ছোট্ট লেখা এখানে আছে, এই উনি অনুমতি দিয়ে লিখেছেন, সেই জন্য ওনাকে আজকে আমি কৃতজ্ঞতা জানাই। এটা আসলে G9 থেকে বের করছিল 2012 সালে। এই বই প্রকাশ করার জন্য আমরা সোনারগাঁ হোটেল এবং শেরাটন হোটেল দুইটা আমরা ইয়ে করছিলাম, কিন্তু সরকার এগুলো বাতিল করে 2012 সালের কথা বলছি, তখন থেকে শুরু করছে। পরে এটা বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রবিজ্ঞানী, আমি মনে করি বাংলাদেশের সেরা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন তালুকদার মনিরুজ্জামান। আচ্ছা, ওনার একটা বিখ্যাত লেখা আছে। তো এটা আমরা প্রেস ক্লাবের সামনেই, এটার সাথে আরো 10টা বই আমরা প্রকাশ করছিলাম। শফিক রেহমান সাহেব বলুন, উনি মানে আমরা ওনাকে সহযোগ। আরেকটা বই ইংরেজিতে, জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, লিজেন্ডারি লিডার অফ বাংলাদেশ। এইটা আবার প্রকাশ করেছেন মাহমুদুর রহমান সাহেব। আচ্ছা, ওই আমার দেশ খ্যাত। আচ্ছা, এবং এখানেও QM জালাল খান, আর চৌধুরী, জগলুল হোসেন, আবিদ বাহার সহ বিখ্যাত অনেক এগুলো আলোচনা করতে গেলে অনেক বড়, বেশি কিছু হয়ে যাবে। তবে আমি আজকে একটু ভিন্ন আলোচনা দুইটা করে, আপনার হয়তো সময় কম, তারপর আমি দুইটা আলোচনা করতে চাই। এই অনেকে এটা কন্ট্রোভার্সিয়াল বলবেন, অনেকে এটা নিয়ে এখন কথা বলে না। সেদিন আমি ওই যে আমাদের আলোচনার মধ্যে একটু করে আলোচনা করছিলাম 1 মিনিট, সেটা হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের এই যে মৌলানা ভাসানীর অনুসারী হিসেবে, জানেন তো ধানের শীষ তো মৌলানা ভাসানীর, মৌলানা ভাসানী নিজে বলে যে তুমি আমার ধানের শীষ মার্কা নিয়ে যাও। দেখেন, উনি শেখ মুজিবুর রহমানকে স্নেহ করতেন, জিয়াউর রহমানকে স্নেহ করতেন। আপনি জানেন রাষ্ট্রপতি জিয়া জাতীয় কবি নজরুল এবং মৌলানা ভাসানীর এই আপনার লাশ নিজের কাঁধে বহন করেছেন, এটা কি আপনি জানেন? এটা আমি শুনছি। তো আজকে আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করব দুইটা স্পেশাল কারণে। সেটা আমি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললাম। উনি সাহস করছেন, এই যে আমরা তো ভাষার জন্য আমরা বাঙালি, কৃষ্টির জন্য আমরা বাঙালি, এটা ঠিক আছে, কিন্তু আমার জাতীয়তা তো বাঙালি হতে পারে না। যেরকম একজন সৌদি কোনদিন আরব তার ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু তার জাতীয়তা হতে পারে না। এটা অনেক রকমের লম্বা ব্যাখ্যা আছে, কিন্তু আমি সেদিকে যাবো না। জিয়াউর রহমান বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত বদলানোর কথা বলেছেন। আচ্ছা, এখন এইটা বললে অনেকে ব্রু কুচকে নেবে, আরে হোয়াট ইজ দিস। একইভাবে বাঙালি জাতীয়তাবাদ থেকে যখন উনি বাংলাদেশি জাতীয়তাবাদে গেলেন, এই কথা অনেকে বলেছেন, এত বড় সাহস। কিন্তু এটা কেন ভ্রান্ত, আজকে আমি এটা নিয়ে যদি আপনি অনুমতি দেন আমি একটু করে বলি। সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেমটা অবশ্যই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে গ্রেট বেঙ্গলি পয়েট বলেন, রাইটার বলেন, বাংলা ভাষার এমন কোন দিক নেই উনি লেখেন নাই। বলতে পারেন হি ইজ দ্য গ্রেটেস্ট পয়েট, কোনো সন্দেহ নাই বাংলা ভাষার। কিন্তু এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা 1905 সালে উনি রচনা করেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আচ্ছা, এখন বাঙালি যেরকম আমার গণ্ডির বাইরেও বাঙালি আছে, পশ্চিমবঙ্গ বলেন, ত্রিপুরা বলেন, উড়িষ্যা বলেন, বিহার বলেন আছে। একইভাবে যে আমার সোনার বাংলা, এই বাংলা তো আমি পুরো পাই নাই, যেটা আমাদের মৌলানা ভাসানী চেয়েছিলেন, যেটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী চেয়েছিলেন। মৌলানা ভাসানী বলেছিলেন আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, কলকাতা আমার, এটা ছাড়া বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা হবে না। তাহলে তখন কিন্তু এই গানটা কিন্তু প্রযোজ্য ছিল বলে আমার ক্ষুদ্র জ্ঞান আমি মনে করি। কিন্তু যেই বঙ্গভঙ্গ হয়ে 1905 সালে বঙ্গ এক হয়ে আবার 11 সালে বঙ্গভঙ্গ হয়ে গেল, মানে আলাদা হয়ে গেল, তাহলে একটা গান রচিত হয়েছিল
যে পুরা বঙ্গের জন্য একত্র হওয়ার জন্য বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ চাননি, কিন্তু সেই বঙ্গ আবার ভঙ্গ হয়ে গেল 1911 সালে। তাইলে আমার কি সেই গানটা কি আমার দেশের জাতীয় সঙ্গীত যে প্রযোজ্য নয়, এটা তো জিয়াউর রহমান বুঝেছিলেন। উনি জিয়াউর রহমান তো আর নিজে করেন না, ওনার সাথে যে পারিষদ ছিলেন সেখানে আবুল মনসুর আহমেদ সাহেব ছিলেন। কে আবুল মনসুর আহমেদ সাহেব হইল, এই যে আমাদের যদি সংক্ষিপ্ত পরিচয় দিই, হচ্ছে আপনার মাহফুজা নামের পিতা, যিনি পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীও ছিলেন, এমনকি শেখ মুজিবুর রহমানেরও মেন্টর ছিলেন, বিখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী। তো আজকে আমরা এইটা নিয়ে কথা বলি না। আমি মনে করি আমাদের জাতীয়তা এবং আমাদের গোল নির্ধারণ করতে হলে আমাদের যে জাতীয়তা, আমাদের যে ন্যাশনাল অ্যানথেম, আমাদের যে জাতীয় যে বোধ, এটার মধ্যে আমাদেরকে একাত্ম থাকতে হবে। সে একাত্ম হওয়ার জন্য একজন জিয়াউর রহমান তো সোলজার, উনি কোনোদিন মানে 1971 সালের 25শে মার্চের আগে 26শে মার্চে কেউ তাকে চিন্তা না একজন মেজর, সিম্পলি মেজর। এখানে রাজনীতি যারা করছেন, আমাদের জাতীয় নেতা যারা ছিলেন, যারা আমাদের ফাউন্ডার, তারা প্রধানত 3 জন, তো 2 জন মারা গেছেন, আর একজন 80 বৃদ্ধ আমাদের মাওলানা ভাসানী, ওনার তখন প্রায় 90 বছর বয়স। তারপরে উনি তো অ্যারেস্ট ছিলেন, উনি পাকিস্তান 1947 সালেও উনি অ্যারেস্টেড ছিলেন, 71 সালেও ভারত ওনাকে আসামে বন্দি করে রাখছেন, যাতে নেতৃত্ব ওনার হাতে না চলে যায়, কারণ তাদের তো ব্লু হোয়াইট বয় হলো শেখ মুজিব। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি মনে করি মাওলানা ভাসানীর সাথে জীবিত যে আমাদের প্রধান নেতা ছিলেন, ওনার সাথে জিয়াউর রহমান আলাপ করছেন যে আমাদের জাতীয়তা, আমাদের জাতীয় সঙ্গীত, এগুলা তো আমার এরকম চিন্তা, আপনি কি বলেন? আমার কাছে এই মুহূর্তে রেকর্ড নাই, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাওলানা ভাসানীর থেকে উনি আশীর্বাদ নিয়েছেন এবং উনার অনুমতি নিয়েছেন। কারণ মাওলানা ভাসানী উনাকে যে উনার ধানের শীষ দিয়েছেন, এবং মাওলানা ভাসানী প্রফেসর আব্দুল গফুরকে একটা জায়গায় বলছিলেন যে, উনি জিজ্ঞেস করছিলেন যে আপনি একজন সামরিক শাসককে কেন সাপোর্ট করতেছেন? মাওলানা ভাসানী পিজি হাসপাতালের কেবিনে বসে প্রফেসর আব্দুল গফুরকে উত্তর দিয়েছিলেন, গফুর, আমি ব্রিটিশ দেখছি, পাকিস্তান দেখছি, বাংলাদেশ দেখছি, এইরকম সৎ, এইরকম একজন সে গণতন্ত্রের প্রতি তার যে নতুন ভালোবাসা আমাকে দেখাচ্ছে, আমি তাকে সাপোর্ট করতে হবে। তুমি আমাকে একজন দেখাও যে এরকম সততার সাথে এরকম দেশকে এরকম ভালোবাসে, আমাকে একজন দেখাও। সব গুণে গুণান্বিত, সততা, ডাইনামিজম, গাটস, জিয়াউর রহমানের গাটস কি ছিল আপনি আমাকে বলেন? এরকম গাটসওয়ালা নেতা তো আমি মনে করি বাংলাদেশের যে 3 প্রধান নেতা, ফজলুল হক, সরওয়ার্দী এবং মাওলানা ভাসানী, এই 3 জনের উত্তরসূরি আমি মনে করি জিয়াউর রহমান। এবং সেই উত্তরসূরি শেখ মুজিবুর রহমানও ছিলেন। উনি 1971 সাল পর্যন্ত উনিও উত্তরসূরি ছিলেন, যদিও উনি একে ফজলুল হককে অনেক গালিগালাজ করছেন এবং শেষ জীবনে মাওলানা ভাসানীকে উনি অসম্মানও করেছেন। যদিও 73 সালে উনাকে জোর করে ওই যে আপনার এমপিও বানাইছিলেন, কিন্তু মাওলানা ভাসানী হইতে চান নাই এবং উনি পার্লামেন্টে খুব একটা আসতেন না, আপনি জানেন এগুলো। কিন্তু আমি মনে করি বাংলাদেশের আজকের বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, এখন এই 3 মহান নেতার অনুসারী হিসেবে জিয়াউর রহমান উনাদের পাশে স্থান করে নিয়েছেন। এবং বাংলাদেশের আজকে যদি আপনি জিয়াউর রহমানকে বাদ দেন, উনার প্রতিষ্ঠিত বিএনপিকে বাদ দেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্র যেমন নাই, আধুনিক বাংলাদেশ যেমন নাই, এবং বাংলাদেশের অস্তিত্ব নিয়ে আপনাকে টানাটানি করতে হবে। এবং জিয়াউর রহমান বাংলাদেশের মাটির সাথে, বাংলাদেশের মানুষের রক্তের সাথে মিশে আছে। মাত্র 45 বছর বয়সে উনি শাহাদাত বরণ করেছেন। আপনি চিন্তা করতে পারেন, এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সামরিক বাহিনী, এই গণতন্ত্রের আপনার ধ্বংস, আপনার 15 লক্ষ মানুষ মারা গেছে তার আগে, 1.5 বছর আগে দুর্ভিক্ষের কারণে। তারপরে আপনার এই দেশি বিদেশি ষড়যন্ত্র, এই যে কাদের সিদ্দিকীরা টাঙ্গাইলে ইন্দিরা গান্ধীর প্ররোচনায় বাংলাদেশ আক্রমণ,
তারপরে আপনার এই যে বাঙালি জাতীয়তাবাদের কারণে পার্বত্য চট্টগ্রামে যে আপনার এই যে শান্তি বাহিনী নামক এই যে এদেরকে তো আমরা 10 লাখ অস্ত্রের কথা বলি না বিএনপির আমলে, শত শত অস্ত্র তখন ভারত এই যে শান্তি বাহিনীদেরকে দিয়েছে, সাপ্লাই করেছে। এবং আমি যেহেতু চট্টগ্রামের আমরা জানতাম সেখানে কি পরিমাণ আক্রমণ হতো, এমনকি আমাদের গ্রামের বাড়িতে পর্যন্ত ওগুলা এসে যেত, এইরকম অবস্থা ছিল। তো এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করে আধুনিক বাংলাদেশের যে উনি সোপান তৈরি করেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা যখন এসএসসি পরীক্ষা দিতাম তখন 2 জন মানুষকে আপনার অক্ষর জ্ঞান করতে হতো, এটার জন্য 50 মার্ক ছিল, মনে আছে আপনার? আমরা এসএসসি পরীক্ষায় মানে বাংলাদেশকে উনি শিক্ষিত করার জন্য এসএসসি পরীক্ষার্থী যারা তাদেরকে 2 জন অক্ষর জ্ঞানহীন মানুষকে অক্ষরদান সাক্ষরতা করার বাধ্যবাধকতা ছিল, এটা জিয়া রহমান করছিলেন। তারপর উনি পপুলেশন কন্ট্রোল বলেন, উনি ফ্লাড নিয়ন্ত্রণ বলেন, খাল খনন বলেন, চীনের সাথে সম্পর্ক বলেন, আমেরিকার সাথে সম্পর্ক বলেন, ওআইসির সাথে সম্পর্ক বলেন, এবং এই যে যেদিন উনি চট্টগ্রামে 30 মে যেদিন মারা যান 1981 সালে, সেই দিন আপনার উনি যাওয়ার কথা ছিল জেদ্দা। কেন যাওয়ার কথা ছিল দেখেন কি রকম তার কাজ আন্তর্জাতিক রাজনীতিতে। আয়াতুল্লাহ খোমেনি এবং সাদাম হোসেন দুজনই বলছে যে জিয়াউর রহমান যদি আসে আমি তার মধ্যস্থতা মানব ইরান ইরাক যুদ্ধ বন্ধের জন্য, এবং আল কুদস কমিটি ফিলিস্তিনিদের জন্য, সেই কমিটির উনি চেয়ারম্যান, যেখানে ইয়াসির আরাফাত এবং তৎকালীন ওআইসির মহাসচিব হাবিব সাত্তি ছিল সদস্য, এবং গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকুতুরের সদস্য। আপনি চিন্তা করতে পারেন ইরান ইরাকের পরে 8 বছর যুদ্ধ করছে, উনাকে মধ্যস্থতাকারী মানছিলেন, এবং উনি বলছেন যে আপনি আসবেন, বসেন বাগদাদে, তেহরানে, দরকার হলে আমরা জেদ্দা যাব, যুদ্ধ বন্ধ করব। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের জাতির এবং মুসলিম বিশ্বের বা আন্তর্জাতিক বিশ্বের, উনি চট্টগ্রামে গিয়ে নিহত হলেন, আর ইরাক ইরান যুদ্ধ বন্ধ হলো না, বাংলাদেশও আর এরকম নেতা পেল না, ওনার হত্যাকাণ্ডের শিকার হলেন। সর্বশেষে আমি বলবো 2টা কথা, বিএনপির দায় আছে। শেখ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে আমি অন্তত 50টা বই পড়ছি টিটু ভাই, এটার জন্য আমি অনেক পড়াশোনা করার চেষ্টা করছি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের জন্য 1 নম্বর আসামি, প্রধান আসামি হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ স্বাভাবিক মৃত্যু বিএনপির জন্য কলঙ্ক, বাংলাদেশের জন্য কলঙ্ক, বাংলাদেশের ইতিহাসের জন্য কলঙ্ক। এবং রাষ্ট্রপতি জিয়ার ইন্তেকালের পরে 2বার 3বার বিএনপি ক্ষমতায় যাওয়ার পরেও কেন রাষ্ট্রপতি জিয়ার এই যে হত্যাকাণ্ডের সাথে বিচার হল না। এবং আরেকটা ব্যাপার আছে, জেনারেল মঞ্জুর কোনোদিন জিয়াউর রহমানকে হত্যা করতে চাননি। তার ভাই ব্যারিস্টার আবুল মনসুর চট্টগ্রামের পাঁচলাইশে 1991 বা 92 সালে মামলা করছেন। এই মামলার তদন্ত কেন হলো না? কাউকে বিচার করে না, এই জাতিকে সত্য তুলে ধরা। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলখানা থেকে বের হয়ে উনি আর্চবিশপ ডেসমন্ড টুটুকে দিয়ে একটা ট্রুথ কমিশন করছিলেন। ট্রুথ কমিশন করে সাদারা কালোদেরকে কি পর্যন্ত নির্যাতন করছে, কত মানুষকে মারছে, কত মানুষকে আপনার গুম করছে, এটার ইতিহাস বের করছে। বের করে বলছে এটা জাতি জানবে, কিন্তু আমি সবাইকে মাফ করে দিলাম। সবাইকে মাফ করে মানে you have to let people know that the history what the deed exactly. আচ্ছা, আমি মনে করি এটা জানানো দরকার। আর আরেকটা কথা বলবো, আপনি জানেন তখন আমি ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। রাষ্ট্রপতি জিয়া যেদিন, আপনি জানেন ওনাকে মঞ্জুর তো পালাচ্ছিল ফটিকচুরি দিয়ে, যেটা আমার বাড়ি। তো তখন আমি নাজিরাট নামে একটা বাজার আছে, যে সিআই কুদ্দুস যখন তাকে গ্রেপ্তার করলো, তখন তো আমরা ছাত্র রাজনীতি করি। আপনার এটা নিজের অভিজ্ঞতার সাথে শেয়ার করে শেষ করব। তো তাকে খুব সম্ভবত 1 জুন তাকে গ্রেপ্তার করা হয়, এরকম বিকাল হওয়ার আগে আগে। তখন নাজিরের একটা পুরান ব্রিজ ছিল ব্রিটিশ আমলের, ওই ব্রিজ দিয়ে জেনারেল মঞ্জুরকে গ্রেপ্তার করে আনতেছে হাটাজারি থানার থেকে, যেখান থেকে এই যে ক্যাপ্টেন এমদাদ এরশাদের পাঠানো মতি জিয়াউর রহমানকে মারছে, ক্যাপ্টেন এমদাদ মারছে হচ্ছে মঞ্জুরকে। এবং মঞ্জুর চাইছিল জেলখানে গিয়ে সত্য কথা বলার জন্য, কিন্তু মঞ্জুরকে ছিনতাই করে এই যে ক্যাপ্টেন এমদাদের নেতৃত্বে এরশাদ ঢাকা থেকে পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। তো মঞ্জুরকে গ্রেপ্তার করে যখন আনতেছে,
তখন আমরা ধরেন হাজার হাজার মানুষ, মানে মঞ্জুরের প্রতি ক্ষোভ, জিয়াউর রহমানের জনপ্রিয়তা 40 লাখ মানুষ, আকাশচুম্বী। আমার এখনো মনে আছে হাটাজারি, নাজিরহাট বাজার থেকে হাটাজারি থানা, ইট কুড বি অ্যারাউন্ড 10 মাইলস ধরেন, আমরা এই 10 মাইল পিছিয়ে পিছিয়ে দৌড়েছি, মানে মঞ্জুরকে, মানে হাজার হাজার জনতা, ইউ ক্যান সে। রাস্তা তো তখন অত ভালো ছিল না, ছোট রাস্তা ছিল। আমরা সবাই গেছি, মঞ্জুরকে দেখতে পারি নাই কারণ ইট ওয়াজ ভেরি টাইট সিকিউরিটি। এবং আমরা হাটাজারি বাজারে গিয়ে একদম ওই থানাটা বাজারের রাস্তার পাশেই, আপনি চিন্তা করতে পারবেন না হাউ পপুলার হি ওয়াজ। এবং নাজিরাটে একটু মঞ্জুর বেরোই দিতে, আমরা শুনছিলাম সে তার মেয়েদেরকে বিয়ে দিতে চাচ্ছে, মানে বলে যে আমাকে তো মেরে ফেলবে, আমার মেয়ে বিয়ে দেবো, মানে এরকম একটা কথা শুনছি আমরা, উই ডোন্ট নো। সে ওখানে একটু করে দাঁড়াতে চাইছিল, কিন্তু তার হাজার হাজার মানুষ তখন যদি একটু চান্স হয় এটা ছিঁড়ে ফেলবে, এই অবস্থা, বুঝছেন না? তো যাই হোক, ক্যাপ্টেন এমদাদ তাকে ওদের ক্ষেত্রে ছিনতাই করে নিয়ে গিয়ে হাটাজারি থানা থেকে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে গিয়ে কোথায় কোল্ড মার্ডার করছে, এগুলো তো ইতিহাস আছে, ওই যে লরেন লিফশুলস লিগেসি অফ ব্লাড, এরকম ডজনে ডজনে বইতে এগুলো উল্লেখ আছে। তো আজকে আমি জিয়াউর রহমানকে স্মরণ করব। এই জাতি 71-এ, 75-এ বা 81-তে এই মহান সন্তান আজকে, মানে মুসলিম বিশ্ব বলেন, বাংলাদেশ বলেন, এই যে আমি মনে করি জিয়াউর রহমানের, আজকে যে আমরা ভারত বয়কট করতেছি, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে ভারত জড়িত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার কাছে প্রমাণ নেই। কারণ আমি একটা বইতে পড়ছি, সেটা হলো মোরারজি দেশাই। মানে এখনকার পরিস্থিতি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন যে ভারতের, না মানে এটা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারবো যে ভারতের এটার সাথে জড়িত ছিল। আমি আপনাকে বলছি, মোরারজি দেশাই, ডিসিপল অফ গান্ধী, ভেরি নাইস প্রাইম মিনিস্টার অফ, এইসব নেতা থাকলে ভারতের সাথে আমাদের কোনো গোলমাল হবে না, আমি মনে করি। মোরারজি দেশাই একবার প্লেনের থেকে যখন জিয়াউর রহমান নামছে, হঠাৎ করে জিয়াউর রহমানকে বলছেন, আপনার ব্যাপারে একটা খুব নেগেটিভ ছিল ডেস্কে, আমি এটা ফেলে দিছি। মোরারজি দেশাই বলছেন, জিয়াউর রহমানকে বলতেছে, সেই ডেস্কে কি, যে ইন্দিরা গান্ধী কে অর্ডার দিয়ে গেছিল টু কিল বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়া, তো সেটা আমি ফেলে দিছি। তো ইন্দিরা গান্ধী তো 77-এ ডিফিট খাইলো, আবার যখন 80-তে আসলো, সেই তার ডেস্ক আবার খুলছে আর কি। এবং এটা আমি একদম অথেন্টিক বইতে পড়ছি, এবং সেটা এই বই। তো আমি মনে করি বাংলাদেশের এই যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত, এবং আজকে ধারাবাহিকতায় এই যে বেগম খালেদা জিয়াকে ভারতের প্ররোচনায়, প্ররোচনায় যে জেলখানায় দেওয়া, বা তারেক রহমানকে বাংলাদেশের বাইরে রাখা, জিয়া পরিবার, সবকিছুই তো আজকে এই মহান নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা, এবং বাংলাদেশকে এই গণতন্ত্রের পথে, আধুনিকতার পথে, এমনকি আওয়ামী লীগের নাম দেওয়া, এটাও জিয়াউর রহমান। জিয়াউর রহমান থাকলে এই নামটা থাকতো। অনেক ধন্যবাদ। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা জিয়াউর রহমানকে নিয়ে ভবিষ্যতে আলোচনা করবো। আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা